এই লাইনটা প্রত্যেকবার বলার সময় বড্ড অদ্ভুত লাগে, আজব লাগে। লাইনটা হচ্ছে, মুখ্যমন্ত্রী বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, ধর্ণা অবস্থান করবেন, সেই কারণে মুখ্যমন্ত্রীর বঞ্চনার বিরুদ্ধে যারা ধর্ণা করছেন, যারা অবস্থান করছেন, কর্মসূচি পালন করছেন, প্রতিবাদ করছেন, তাদের সরিয়ে দেওয়া হলো, তাদের প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হলো, বা তাদের বলা হলো আজকে আপনারা এখানে বসতে পারবেন না, আগামী 2 দিন 3 দিন আপনারা এখানে কিচ্ছু করতে পারবেন না। আশা করি এরপরে এটা বলতে বলতে সড়গড় হয়ে যাবে, কারণ এরপরে হয়তো এরকম ধর্ণা আমরা আবারও দেখতে পাবো। কেন এই কথা বলছি? কারণ ঠিক এই একই রকমের একটি ধর্ণা আমরা 2023-এও দেখেছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণায় বসেছিলেন। এবার 2023-এর আর 2024-এর এই দুটো ধর্ণার মধ্যে কোনো তফাৎ নেই। ইস্যু এক, সময় এক, কথাবার্তা এক, সমস্ত কিছু এক, শুধুমাত্র বছরটা পাল্টে গেছে। এইরকম ধর্নার টাইম মেশিন সত্যিই কিন্তু দেখতে পাওয়াটা ভাগ্যের বিষয়। যাই হোক, এর আগের বার যখন 100 দিনের টাকা কেন দিচ্ছে না কেন্দ্র, এর বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ধর্নায় বসেছিলেন, সেই সময় ধর্না একদম শেষ হওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আফসোস প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি ভেবেছিলাম, সময় দিয়েছিলাম আজ পর্যন্ত, আমি ভেবেছিলাম কেন্দ্রের তরফ থেকে ফোন আসবে, তারা বলবেন যে হ্যাঁ আমরা বিষয়টা দেখছি, তোমাদের প্রাপ্য টাকা পয়সা দিয়ে দেবো, কিন্তু কোথায় কি, সব ভোভা। এবং তারই সঙ্গে ধর্নার একেবারে শেষে যখন একেবারে সভা ভঙ্গ হচ্ছে, সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী একটা অভিমান প্রকাশ করেছিলেন এবং তখন তিনি অভিমানী হয়ে বলেছিলেন, আমি ভেবেছিলাম কোনো কুচো নেতা অন্তত ফোন করে বলবে যে আমরা বিষয়টা দেখছি, আপনাদের টাকা পয়সা আপনারা পাবেন, কিন্তু সে সমস্ত কিছুই হয়নি, কেউ ফোন করেননি। এবার ব্যাপারটা হলো, এবারেও মুখ্যমন্ত্রী সেই একই ইস্যু নিয়ে ধর্নায় বসেছেন। এবারেও তিনি হয়তো জানেন তিনি আশাহত হবেন, কিন্তু সেই আশাহত হওয়ার আগেই তিনি বলে দিয়েছেন যে দেখো বাপু, 2 দিনের জন্য ধর্না আমি শুরু করে দিলাম, এরপর তোমরা জেলায় জেলায় সমস্ত কিন্তু এই ধর্নাটাকে এগিয়ে নিয়ে যাবে। এবং আজ তিনি একটি তালিকাও প্রকাশ করে দিয়েছেন যে 2 দিনের তার ধর্না হয়ে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল, মহিলা সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন তারা কবে কবে ধর্না দেবে। মানে ব্যাপারটা এরকম যে আমি ফিতে কেটে দিলাম, এবারে হচ্ছে অভিনয় যার যার, আন্দোলন কিন্তু সবার, অতএব এই আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হয়তো ভালো করেই জানেন যে শুধুমাত্র এই ধর্ণা অবস্থান করে মোটেই চিরে ভিজবে না, এবং চিরে যে তিনি সত্যিই ভেজাতে চান এমনটাও খুব একটা নয়, কিন্তু গল্প অন্য জায়গায় রয়েছে। সেই গল্পে আসার আগে একটু টাকার হিসেবে আসা যাক, একটা সিএজি রিপোর্টের দিকে একটু তাকানো যাক। এই মুহূর্তে একটা খবর চাউর হয়েছে, কি না, তৃণমূল কংগ্রেসের পুরনো চালের প্রতীক সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়কে বলেছিলেন যে দাদা একটু দেখুন না, কানে কানে গিয়ে বলেছিলেন যে দাদা দেখুন না, আমাদের এই টাকা পয়সা দেওয়ার ব্যাপারটা যদি কিছু ঠিক করা যায়, যদি একটু আমরা টাকা পয়সা পাই, আমাকে ঘর থেকে বলে দিয়েছে বলার জন্য, আপনি একটু দেখুন। তো তাতে মোদী বাবু সুদীপ বাবুকে বলেছেন যে দেখো সুদীপ ভাই, সিএজি রিপোর্ট পড়া চাই, তুমিও পড়ো আমিও পড়ি, দেখবে বইমেলায় বেরোনো নতুন উপন্যাসের থেকেও বেশি রোমাঞ্চকর এই সিএজি রিপোর্ট। প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা লাইনে লাইনে রয়েছে শিহরণ। তো এই সিএজি রিপোর্টের কথা সামনে উঠে এলো, যদিও এই কথাটার পরে জানা যাচ্ছে যে সুদীপ বাবু খুব একটা কিছু বলেননি, তিনি চেপে গিয়েছিলেন, কিন্তু বিজেপির তরফ থেকে একটি প্রেস কনফারেন্স করে এই সিএজি রিপোর্টকে সামনে নিয়ে আসা হয়েছে। এবার যে রিপোর্টটা এসেছে সিএজি রিপোর্ট, তার নামটা হচ্ছে স্টেট ফিনান্সেস অডিট রিপোর্ট ফর দ্য ইয়ার এন্ডেড মার্চ 2021। একদম টকবগে রিপোর্ট সামনে চলে এসেছে। এবারে এই রিপোর্টটা বেশ লম্বা, কিন্তু সেখানে একটা জায়গা আমি আপনাদের শোনাবো এবং এখানে ফিগারগুলো, যে সংখ্যাগুলো বলছি সেগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। তার আগে বলে দিই ইউসি ব্যাপারটা কি। ইউসি হলো ইউটিলাইজেশন সার্টিফিকেট। এটা আপনাকে জমা দিতে হয় কেন না, আপনাকে যে টাকা দেওয়া হয়েছে সেই টাকা আপনি কোথায় খরচ করেছেন, সেই টাকা দিয়ে আপনি ঘুঁটে গোবর কিনেছেন নাকি আপনি আচার কিনেছেন, কি করেছেন সেই হিসেবটা আপনাকে দেখাতে হয়, তার জন্য আপনাকে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হয়। এবার এইখানে যে ফিগারটার কথা বলা হচ্ছে রিপোর্টে, এই সিএজি রিপোর্টে, সেটা হলো audit scrutiny revealed that as of March 2021 a total of 3,94,162 UCs in respect of grants aggregating rupees 2,29,099 crore had not been submitted. কটা ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা বলা হচ্ছে রিপোর্টে যে সাবমিট করা হয়নি? 3,94,162। এবং কত টাকার হিসেব এখানে বলা হচ্ছে যেটা পাওয়া যায়নি? 2,29,099 কোটি টাকার হিসেব এখানে পাওয়া যায়নি বলা হচ্ছে। এবার দেখুন, এইখানে কিন্তু রাজ্যের তরফ থেকে একটা জবাব দেওয়া হয়েছে। দুটো পয়েন্ট রাজ্যের তরফ থেকে বলা হয়েছে। এক হচ্ছে, সিএজি রিপোর্টে বলে দেওয়া হয়েছে মানে সেটা একেবারে শাশ্বত সত্যি কথা তা কিন্তু নয়। সিএজি রিপোর্টে যা বলা হয়েছে সেটাই সত্যি নয়। এরপরে পাবলিক অ্যাকাউন্টস কমিটি দেখবে, চর্চা হবে, তারা ইনভেস্টিগেশন করে দেখবে। প্রথমেই এটা বলা উচিত নয় যে সিএজি রিপোর্টে যা লেখা আছে সেটাই ঠিক। এবং দ্বিতীয় কথা, রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে যে টাকাটা নিয়ে গন্ডগোল বলা হচ্ছে, যে হিসেবটা পাওয়া যায়নি বলা হচ্ছে, সেটা কোভিডের সময় খরচ হয়েছিল।
যখন চারিদিকে সমস্ত লকডাউন সবকিছু বন্ধ, সেই সময় রাজ্যের অর্থনীতি যাতে সঠিকভাবে এগিয়ে যায় সেই খাতে এই টাকাটা খরচ করা হয়েছিল। কিন্তু এই সিএজি রিপোর্টে ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়াও ডিসি বিলস অর্থাৎ ডিটেলড কন্টিনজেন্ট বিলস নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। এবার এই ডিসি বিলস আপনি কখন জমা দেবেন? যখন এমন একটা ঘটনা ঘটবে যেটা আপনি আগে থেকে জানতেন না, একটা অ্যাবস্ট্রাক্ট কন্টিনজেন্ট সিচুয়েশন, অর্থাৎ আগে থেকে জানা যায়নি এমন একটা ঘটনা যদি হঠাৎ ঘটে যায়, মানে একটা ভূমিকম্প বা একটা বন্যা বা একটা কোভিডের মতো সিচুয়েশন যদি ঘটে, তখন আপনি যে টাকাটা খরচ করবেন তার জন্য আপনাকে এই ডিসি বিলস সাবমিট করতে হয়। সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে। এই গেল ফ্যাক্টস। এবার ব্যাপারটা হচ্ছে কে হিসেব দিয়েছেন, কে দেয়নি, কেন দেব, সিএজি মানে কি রাজা হরিশ্চন্দ্র নাকি, এই সমস্ত প্রশ্ন তো উঠতেই পারে। তবে এখানে অবশ্যই একটা লাইন খরচ করা উচিত রাজ্য বিজেপি নেতৃত্বের ব্যর্থতাকে নিয়ে। রাজ্য বিজেপি নেতৃত্বের ব্যর্থতা এবং অপদার্থতা, যে কারণে এই সিএজি রিপোর্ট কিন্তু এর আগে সামনে আসেনি। তারা নড়ে চড়ে গিয়ে এটা খুঁজে বার করতে পারেননি, এটাকে নিয়ে চর্চা করতে পারেননি, এটাকে ইস্যু বানাতে পারেননি। এই রিপোর্টটা কিন্তু নতুন রিপোর্ট নয়, এর আগে এটা প্রকাশ হয়েছে এবং এই নিয়ে চর্চাও হয়েছে। তবে রাজ্য বিজেপি নেতৃত্ব এটা নিয়ে কিছু করতে পারেনি। যতক্ষণ না প্রধানমন্ত্রী তাদেরকে ব্যাপারটা দেখিয়ে দিলেন, ধরিয়ে দিলেন, ততক্ষণ রাজ্য বিজেপি নেতৃত্ব কুড়েমি করে এই নিয়ে কোনো কাজই করতে পারেনি। এবং প্রধানমন্ত্রী বিষয়টা দেখিয়ে দেওয়ার পরেও রাজ্য বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল নির্বাচনী আসনের নিরিখে তারা কি করলো? তারা দিল্লিতে একটি প্রেস কনফারেন্স করলো। কোন ভাষায়? না হিন্দি ভাষায়। কে করলেন প্রেস কনফারেন্স? সুকান্ত মজুমদার, পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি বিজেপির। এবার তিনি কোন রাজ্যের মানুষ? তিনি কোন রাজ্য থেকে এমপি হয়েছেন? পশ্চিমবঙ্গ থেকে। তার কেন্দ্র হচ্ছে বালুরঘাট, সেখানে মানুষজন বাংলায় কথা বলেন। অতএব দিল্লিতে শুধুমাত্র হিন্দিতে কথা বলে তিনি কাকে কি বোঝালেন, কে কি জানতে পারলো, বাংলার মানুষজন কতটা জানতে পারলেন, বুঝতে পারলেন, কিছুই জানেনি। যাই হোক, এরপরে আরও একটা বিষয় রয়েছে। প্রধানমন্ত্রী নিজে যখন এই সিএজি রিপোর্টের কথা উল্লেখ করেছেন, তিনি এই রিপোর্টটা পড়েছেন। এরপর এই রিপোর্টের সত্যতা যাচাই করার আগেই যদি দেখা যায় যে কেন্দ্রের তরফ থেকে টাকা পয়সা দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু যারা ওই দিদি মোদি সেটিংয়ের কথা বলেন তাদের বেশ আনন্দ হতে পারে। কিন্তু এই রিপোর্ট নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ধর্ণা মঞ্চ থেকে উত্তর দিয়েছেন। দুটো কথা তিনি বলেছেন, একটা অফিসিয়ালি, একটা আনঅফিসিয়ালি। আনঅফিসিয়ালি যে কথাটা তিনি বলেছেন সেটা হচ্ছে এই সিএজি রিপোর্ট বিজেপি পার্টি তৈরি করেছে, সমস্ত মিথ্যে কথা বিজেপির নেতাদের দিয়ে লেখানো হয়েছে। আর অফিসিয়ালি যেটা তিনি বলছেন সেটা একটি চিঠি। তিনি বলছেন যে লিখিতভাবে তিনি এটা দাবি করেছেন সিএজি রিপোর্টে যে তথ্য দেওয়া আছে সেগুলো ভুল, সেগুলো ঠিক নয়। যা যা ইউসিডিসি যা যা দেওয়ার কথা ছিল, যা হিসেব দেওয়ার কথা ছিল, সেগুলো তিনি দিয়েছেন এবং সেই কারণেই এই সিএজি রিপোর্টে যা লেখা আছে সেগুলো মোটেই ঠিক নয়। তারই সঙ্গে মুখ্যমন্ত্রী একটি কথা বলেছেন যে সিএজি রিপোর্টে বাম জমানার 2003 সাল থেকে হিসেব চাওয়া হচ্ছে, সেই হিসেব আমরা কি করে দেব? আমরা তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছি মাত্র 2011-তে। এবার দেখুন 2003 থেকে যদি গন্ডগোল হয়ে থাকে, সেটার জন্য এতদিন অপেক্ষা করার পর সিএজি সেটাকে ফ্ল্যাগ করলো, রিপোর্টে তার হিসেব চাইছে, এটা কতদূর সম্ভব আমার পক্ষে সত্যিই জানা সম্ভব নয়। তবে মুখ্যমন্ত্রী বলেছেন যে বাম জমানার কথা এখানে বলা হয়েছে। অতএব রিপোর্ট এলো, তারপর পাল্টা চিঠি, এরপর আবার পাল্টা চিঠি আসবে, এসব তো চলতেই থাকবে। তার মধ্যে সমস্যার সমাধান কবে হবে কেই বা জানে। কিন্তু এইসব কিছুর মাঝে হঠাৎ ধর্ণাটা দিতে বসার কি দরকার ছিল? এই প্রশ্নটা উঠতেই পারে। আমি ধর্ণা প্রত্যাহার করতে চাইনি, কিন্তু আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন, তার আদেশ শিরোধার্য। এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই। এবার দেখুন, এটা ঠিক কথা যে এই 100 দিনের কাজের টাকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন শুরু করেছিলেন এবং দিল্লি থেকে ফিরে এসে রাজভবনের সামনে তিনি যে ধর্নায় বসেছিলেন, সেটা তাকে কোনো না কোনো দিন তো তুলতেই হতো। কিন্তু যেভাবে সেই ধর্না, সেই অবস্থান প্রত্যাহার করা হয়েছিল, সেটা একটু অ্যাব্রাপ্ট, হঠাৎ করে তারা উঠে পড়লেন, এমন একটা ব্যাপার। মানে রাজ্যপাল বললেন যে আমি কেন্দ্রের সঙ্গে কথা বলবো আর তারা উঠে পড়লেন, এরকমটা কেন করা হলো? আর তখন যদি ধর্না তুলেই নেওয়া হলো, তাহলে এখন আবার নতুন করে ধর্নায় বসা হচ্ছে এটা কেন? আপনি দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শেষ কদিন ধরে বিভিন্ন জেলায় গিয়ে যে সভাগুলো করছেন, সেখানে যে বক্তব্যগুলো তিনি রাখছেন, সেগুলোর দিকে একটু যদি নজর করেন, দেখবেন মুখ্যমন্ত্রী সব জায়গায় মোটামুটি একই কথা বলছেন, একদম একই স্ক্রিপ্ট, একই বিষয় নিয়ে তিনি কিন্তু বারবার বক্তব্য রাখছেন, একই জায়গায় তিনি হ্যামার করছেন। এবং এটা যেহেতু লোকসভা নির্বাচন, ন্যাশনাল ইস্যুকে মাথায় রেখে তিনি যে বিষয়গুলোর উপরে জোর দিচ্ছেন সব জায়গায় গিয়ে, সেটা হচ্ছে বিএসএফ অত্যাচার করছে, বিএসএফ অত্যাচার করলে পুলিশের কাছে আপনারা এফআইআর করুন, আমরা যদি দেখি সেগুলো সত্যি আমরা পদক্ষেপ গ্রহণ করব। বিএসএফ একটা কার্ড দিচ্ছে, সেই কার্ড কিন্তু নেবেন না, তাহলে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এনআরসি আমরা করতে দেব না। এবার ব্যাপারটা হলো, এতদিন পর্যন্ত হয়তো এরকম একটা ন্যারেটিভ বা এরকম একটা জায়গা ছিল যে আমরা ইন্ডিয়া জোটের মধ্যে লড়াই করব, আমরা ন্যাশনাল লেভেলে খেলবো, নীতিশ কুমারও আমাদের সঙ্গে থাকবেন, সবাই সব একসঙ্গে থেকে আমরা এইভাবে লড়াইটা করব। তো এই ইস্যুগুলোর ওপরে জোর দেওয়া হচ্ছিল।
এইবারে যখন মুখ্যমন্ত্রী বুঝেই গেছেন যে কোনো রকম জোট তিনি করবেন না, কোনো আঞ্চলিক দলের সঙ্গে, কোনো জাতীয় দলের সঙ্গে তিনি জোট করবেন না, তিনি একাই লড়াইটা করবেন, এইবার কিন্তু আবারও এই 100 দিনের কাজের যে ন্যারেটিভটা ছিল সেখানে তিনি ফিরে এসেছেন। কারণ এটার একটা আলাদা করে অ্যাপিল আছে। এখানে তিনি বলতে পারছেন যে ওরা টাকা দিচ্ছে না, আমি কিন্তু লড়াই করছি, আমি কিন্তু চেষ্টা করছি, আমি তোমাদের যতটা পাচ্ছি টাকা পয়সা দিচ্ছি। দেখুন, এর আগে আমি একটা পর্ব করেছিলাম যেখানে বলেছিলাম এরপর যদি 100 দিনের কাজের টাকা আসে তাহলে মুখ্যমন্ত্রী বলতে পারবেন যে ওরা দিচ্ছিল না, আমি লড়াই করে এনে দিয়েছি। আর যদি ব্যাপারটা এরকম হয় যে টাকাটা এলো না, তাহলেও কিন্তু তিনি বলতে পারবেন ওরা দিচ্ছে না, আমি তোমাদের জন্য লড়াই করছি। লড়াইটা এখানে ন্যারেটিভ। সামনেই বাজেটও রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত সেখানেও একটা কোনো বড় ঘোষণা করবেন এবং বলবেন যে কেন্দ্র তো দিল না, দেখো আমি কিন্তু তোমাদের দিলাম, আমি দিচ্ছি ওরা দিচ্ছে না। এটা খুব পোটেন্ট একটা বিষয় এবং এর মাধ্যমে তিনি তার যে একদম কোর ভোটার বেস সেটা যেন তার দিকেই থাকে সেটা নিশ্চিত করার একটা চেষ্টা করছেন। এবং আবারও দিস ইজ অল অ্যাবাউট ন্যারেটিভ। তৃণমূল কংগ্রেসের ন্যারেটিভ হচ্ছে ওরা টাকা দিচ্ছে না, আমরা লড়াই করছি। বিজেপি যারা এখানে প্রধান বিরোধী দল এবং কেন্দ্রে যারা ক্ষমতায় রয়েছে তাদের ন্যারেটিভটা হচ্ছে দেখো ওরা টাকা দিচ্ছে না, কেন দিচ্ছে না সেটা বোঝো, কারণ এরা দুর্নীতি করেছে। এবার দুটোর মধ্যে কোনটা কারা মানুষকে বেশি করে বোঝাতে পারবেন সাফল্য কিন্তু সেটার উপরেই নির্ভর করছে। আজকের পর্বের শেষে আমি একটা খবর দিয়ে শেষ করব, একটি প্রতিবেদন, সেখানে বলা হচ্ছে বিশেষ করে প্রধানত গ্রাম বাংলায় বিভিন্ন রকম পরিকাঠামোমূলক কাজের জন্য একটা খরচের লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে 2000 কোটি টাকা খরচ করতে হবে এবং বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই সমস্ত বরাদ্দ টাকাটা খরচ করতে হবে। আমাদের রাজ্যের যিনি পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি বলছেন বিভিন্ন খাতে টাকা খরচের জন্য বিভিন্ন রকম নিয়ম রয়েছে, সেগুলোতেও কিছু কিছু জায়গায় সমস্যা তৈরি হয়, কিন্তু প্রশাসনের সর্বোচ্চ মহল অভিনব উপায় বের করে এই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। অভিনব উপায় বের করা হচ্ছে যাতে বরাদ্দ টাকা যত তাড়াতাড়ি সম্ভব খরচ করা যায়। এবার এইখানে বিষয়টা খেয়াল করুন, অভিনব উপায়টা কি? অভিনব উপায় বলতে তো আমাদের রাজ্যের মানুষজন একটা উপায়ের কথাই বোঝেন, কিন্তু সে কথায় যাচ্ছি না। একদিকে বরাদ্দ টাকা রাজ্যের কাছে এসে রয়েছে, রাজ্য সেই টাকা খরচ করে উঠতে পারছে না, শেষ করতে পারছে না। আরেকদিকে রাজ্য বলছে তোমরা কেন আমাকে টাকা দিচ্ছ না, এই টাকাটা আমার পাওনা, আমাকে এই টাকাটা দিতে হবে। অর্থাৎ একটা জায়গার টাকা খুব সহজেই হেরফের করা যায়, নয়ছয় করা যায়, আরেকটা জায়গার টাকা কিন্তু অত সহজে হেরফের করা যায় না, নয়ছয় করা যায় না। এবার কোনটা কোন টাকা সেটা বিচার করার দায়িত্ব আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।